আসসালামু আলাইকুম বাচ্চারা, কেমন আছো সবাই? আশা করি সবাই অনেক ভালো আছো। চলে আসলাম আরেকটি নতুন ক্লাসের সাথে, যেটা হচ্ছে তোমাদের প্রথম অধ্যায়, খাদ্য ও পুষ্টি। তো চলো শুরু করা যাক এই মজাদার অধ্যায়টা। খাদ্য ও পুষ্টি। খাদ্য কি? খাদ্য হচ্ছে যে সেসব বস্তু যেগুলো আমরা আহার করি, অর্থাৎ আমাদের আহার্য বস্তু যেগুলো আমাদেরকে শক্তি দেয় আর আমাদের কর্মক্ষমতা বাড়ায়, এটাকে আমরা বলি খাদ্য। এটি দেহে বৃদ্ধি সাধন, শক্তি উৎপাদন, রোগ প্রতিরোধ, ক্ষয় পূরণ এবং এক কথায় দেহকে পুষ্টি সাধন করে। এখন আসো পুষ্টি কি? পুষ্টি হচ্ছে আমাদের পরিপাক এবং শোষণের জন্য অথবা আমাদের বেঁচে থাকার জন্য আমাদের যে ম্যাটেরিয়ালসটা লাগে আমাদের শক্তির চাহিদা পূরণ করার জন্য, রোগ প্রতিরোধ করার জন্য, বৃদ্ধি ও ক্ষয় পূরণ করার জন্য, এটাই হচ্ছে পুষ্টি বা নিউট্রিশন। এখন খাদ্যের কাজ কি? খাদ্যের কাজ হচ্ছে দেহকে গঠন করা, বৃদ্ধি সাধন করা, ক্ষয় পূরণ করা, রোগ প্রতিরোধ করা এবং সর্বোপরি আমাদেরকে কর্মশক্তি দান করা। এটাই হচ্ছে খাদ্যের কাজ। দেহের গঠন, বৃদ্ধি সাধন, ক্ষয় পূরণ, রক্ষণাবেক্ষণ, দেহকে তাপ উৎপাদন করা এবং কর্মশক্তি প্রদান করা এবং দেহের রোগ প্রতিরোধ করা, দেহকে সুস্থ, সবল এবং কর্মক্ষম রাখা। এখন খাদ্যের প্রকারভেদ আমরা সবাই জানি, খাদ্য মূলত হচ্ছে 6 প্রকার। ইভেন আমরা যদি রাফেজকে ইনক্লুড করি তাহলে খাদ্য হচ্ছে 7 প্রকার। এর মধ্যে আমাদের আরেকটা প্রকারভেদ আছে, যেটা হচ্ছে মুখ্য আর সহায়ক। অর্থাৎ খাদ্যের কিছু কিছু প্রকার হচ্ছে একদম মুখ্য প্রকার বা প্রধান প্রকার, আর কিছু কিছু প্রকার হচ্ছে সেটা সহায়ক বা এটাকে হেল্প করতেছে। এখন মুখ্য উপাদান কোনটা, সহায়ক উপাদান কোনটা? শর্করা, আমিষ, স্নেহ হচ্ছে মুখ্য উপাদান, আর সহায়কের মধ্যে আছে ভিটামিন, খনিজ লবণ, পানি এবং আঁশ। এখন তোমরা চিন্তা করতে পারো কিভাবে পানি সহায়ক উপাদান হয়। এখন খাদ্যের কাজটা মূলত কি? দেহকে কর্মশক্তি দেওয়া, দেহে পুষ্টি সাধন করা, রোগ প্রতিরোধ করা, ক্ষয় পূরণ করা। এর একটা কাজও কি পানি করতেছে ডিরেক্টলি? না, রাইট? এই কারণে আমরা পানিকে রেখেছি সহায়ক উপাদানে। আচ্ছা, শর্করা বা কার্বোহাইড্রেট। শর্করা হচ্ছে মানুষের প্রধান খাদ্য। শর্করা কোনগুলো? শর্করা হচ্ছে যেটা আমরা মূলত যেটা আমরা খাই, যেমন ভাত, রুটি, পাউরুটি, এই গুলাই হচ্ছে শর্করা বা কার্বোহাইড্রেট। কার্বোহাইড্রেট এটা হচ্ছে গিয়ে কার্বন, হাইড্রোজেন এবং অক্সিজেন। নামেই বোঝা যাচ্ছে কার্বোহাইড্রেট। মানে এখানে কার্বন থাকবে, হাইড্রেট মানেই তো হচ্ছে হাইড্রোজেন আর অক্সিজেন। কারণ কি, হাইড্রেশন বলতে আমরা মূলত পানিকে বুঝি, আর পানির সংকেত কি? H2O। সো কার্বোহাইড্রেট মানে কার্বন, হাইড্রোজেন এবং অক্সিজেন দিয়ে গঠিত, যেটা হচ্ছে ইম্পর্টেন্ট ফর অবজেক্টিভ। এখন এটার বৈশিষ্ট্য কি? এটা বর্ণহীন, গন্ধহীন এবং অল্প মিষ্টি স্বাদযুক্ত। কার্বোহাইড্রেট কি মূলত? এটা হচ্ছে মূলত সুগার, সো এটা হচ্ছে মিষ্টি স্বাদযুক্ত হবে। এখন এটা কাজ কি? কর্মক্ষমতা বৃদ্ধি করবে এবং তাপ শক্তি উৎপাদন করবে। এখন উদ্ভিজ্জ উৎস থেকে এবং প্রাণীজ উৎস থেকে, দুইটা উৎস থেকে আমরা শর্করা পাই। উদ্ভিজ্জ উৎস থেকে হচ্ছে শ্বেতসার বা স্টার্চ, ধান, গম, ভুট্টা এগুলা। গ্লুকোজ হচ্ছে আঙ্গুর, আপেল, গাজর এগুলো। ফ্রুক্টোজ হচ্ছে আম, পেঁপে, কলা, কমলা লেবু, ফুলের মধু এগুলা। সুক্রোজ হচ্ছে আখের রস, চিনি, গুড় এগুলা। এবং সেলুলোজ বলতে আমরা বেল, আম, কলা, তরমুজ এগুলোকে বুঝি। আর প্রাণীজ উৎস কি? প্রাণীজ উৎস হচ্ছে ল্যাকটোজ আর গ্লাইকোজেন। ল্যাকটোজ বলতে হচ্ছে গরু, ছাগল, অন্যান্য প্রাণীর দুধ থেকে এটা পাওয়া যায়। আর গ্লাইকোজেন হচ্ছে পশু ও পাখির যকৃৎ ও মাংস থেকে শর্করা পাওয়া যায়। এখন পুষ্টিগত গুরুত্ব। শর্করার ভূমিকা, এটা কর্মক্ষমতা বৃদ্ধি করে, তাপশক্তি উৎপাদন করে এবং বিপাকীয় কাজের জন্য শক্তি যোগায়। শর্করার মেইন কাজই হচ্ছে শক্তি উৎপাদন করা, সেটাই করে। বিশেষ শর্করা হচ্ছে গ্লাইকোজেন। গ্লাইকোজেন হচ্ছে আমাদের সারা শরীরে গ্লুকোজ সাপ্লাই দেয় হচ্ছে শর্করা, কিন্তু কিছু শর্করা আমাদের গ্লাইকোজেন রূপে সঞ্চিত থাকে। যেমন ফর এক্সাম্পল রোজার সময় আমরা সারাদিন না খেয়ে থাকি, জাস্ট সেহরিতে খাবার খেয়ে। তো রোজার সময় কি হয়, নর্মালি গ্লুকোজের মতো আমাদের শরীরে ঢুকে খাবার, এবং সেই খাবারটা স্টোর হয়ে থাকে গ্লাইকোজেন নামে।
এরপরে যখন আমরা সারা দিন কোনো খাবার খাই না কিন্তু আমাদের নর্মাল কাজ করতে হয় আর কাজ করার জন্য শক্তি লাগে, তখন দেহ কি করে ওই গ্লাইকোজেন থেকে মানে ওই গ্লুকোজ থেকে গ্লাইকোজেন রূপে জিনিসটা ভাঙা শুরু করে। আর তখন আমরা আস্তে আস্তে আবার শক্তি পাই, আবার কাজ করতে পারি। এভাবে আমাদের সারা শরীরে এনার্জি সাপ্লাই হয়। সেলুলোজ, সেলুলোজ কি আঁশযুক্ত খাবার থেকে সেলুলোজ আসে, মলত্যাগে সাহায্য করে ও কোষ্ঠকাঠিন্য দূর করে। এটাও এক ধরনের শর্করা। শর্করার অভাবে হচ্ছে বিভিন্ন ধরনের রোগ হতে পারে। শর্করার অভাবে আমরা শক্তি পাবো না, আমরা দুর্বল হয়ে যাব, আমাদের ব্লাড প্রেশার কমে যাবে, এগুলো হচ্ছে শর্করার অভাবে হয়। আর শর্করা বেশি খেলে কি হবে? অবশ্যই স্থূলতা হবে, মেদ জমবে এবং বহুমূত্র বা ডায়াবেটিস রোগ হবে। এখন অক্সিজেন ও গ্লুকোজ বিক্রিয়া, কোষে শক্তি উৎপাদন করে। শক্তির উৎস হচ্ছে আমাদের শর্করা। এখন ক্যালোরি ও শক্তির পরিমাপ, শক্তি আমাদের পরিমাপ করা হয় ক্যালোরি একক দিয়ে। আমাদের শর্করা দৈনিক, আমরা অতিরিক্ত শর্করা খাবো, আমরা কখন এটা শর্করাটা অতিরিক্ত হবে সেটা আমরা কিভাবে বুঝবো? আমাদের একটা পরিমাপ আছে দৈনিক চাহিদা। পূর্ণবয়স্ক পুরুষদের লাগে 2500 কিলো ক্যালোরি আর পূর্ণবয়স্ক নারীর লাগে 2000 কিলো ক্যালোরি। এর থেকে বেশি হলেই আমাদের অতিরিক্ত শর্করা খাচ্ছি। আচ্ছা, আমিষ বা প্রোটিন, আমিষ বা প্রোটিন গঠন হয় কি দিয়ে? কার্বন, হাইড্রোজেন, অক্সিজেন, নাইট্রোজেন আর সালফার। এর মধ্যে কার্বন, হাইড্রোজেন, অক্সিজেন হচ্ছে শুধু কার্বোহাইড্রেটে ছিল, আর নাইট্রোজেন আর সালফার অ্যাড হয়েছে। এটা অ্যাড হলে এটা হচ্ছে আমিষ। আমিষ ভেঙে অ্যামাইনো অ্যাসিডে পরিণত হয়। মানুষের শরীরে 20 প্রকার অ্যামাইনো অ্যাসিড আছে। অ্যামাইনো অ্যাসিড হচ্ছে প্রোটিন গঠনের একক। শর্করা ভেঙে যেমন গ্লুকোজ, গ্লাইকোজেনে পরিণত হয়, আর আমিষটা পরিণত হয় অ্যামাইনো অ্যাসিডে। অ্যামাইনো অ্যাসিড হচ্ছে প্রোটিন গঠনের একক। প্রোটিনের উৎস শর্করার মতো প্রাণীজ আর উদ্ভিজ দুইটা উৎস। প্রাণীজ উৎস হচ্ছে মাছ, মাংস, ডিম, দুধ। উদ্ভিজ হচ্ছে ডাল, সিমের বিচি, মটরশুঁটি। অর্থাৎ যারা যারা মানে পভার্টিতে আছে, যারা হচ্ছে মাছ মাংস এফোর্ড করতে পারে না, তারা এর মাধ্যমেও উদ্ভিজ যে প্রোটিন আছে অর্থাৎ ডাল, সিমের বিচি যেগুলোর দাম কম, এর মাধ্যমেও তারা প্রোটিনের ঘাটতি পূরণ করতে সক্ষম। এখন অপরিহার্য অ্যামাইনো অ্যাসিড হচ্ছে আমাদের 8টা অ্যামাইনো অ্যাসিড। অপরিহার্য এমনিতে অ্যামাইনো অ্যাসিড পাওয়া গেছে হচ্ছে 20 প্রকারের, বাট অপরিহার্য অ্যামাইনো অ্যাসিড এর মধ্যে মাত্র 8টা। যেমন লাইসিন, ট্রিপ্টোফ্যান, মিথিওনিন, ভ্যালিন, লিউসিন, আইসোলিউসিন, ফিনাইলঅ্যালিন, থ্রিওনিন। লাইসিন, ট্রিপ্টোফ্যান, মিথিওনিন, লিউসিন, ভ্যালিন, লিউসিন, আইসোলিউসিন, ফিনাইলঅ্যালানিন, থ্রিওনিন বা প্রিওনাইন। অ্যামাইনো অ্যাসিড গুলো এভাবে প্রোটিন গঠন করে। অ্যামাইনো অ্যাসিড হচ্ছে ছোট ছোট লৌহ সেট যেগুলো একসাথে হয়ে প্রোটিন গঠন করে। এই 8টা প্রোটিন অ্যামাইনো অ্যাসিডের নাম ভেরি ভেরি ইম্পর্টেন্ট। আচ্ছা, এখন পুষ্টিমূল্যের তুলনা, অবশ্যই প্রাণীজ থেকে উদ্ভিজ থেকে প্রাণীজ পুষ্টিমূল্য বেশি হবে। অপরিহার্য অ্যামাইনো অ্যাসিড বেশি, এই কারণে প্রাণীজ প্রোটিনের পুষ্টিমূল্য বেশি। উদ্ভিজ্জ প্রোটিনের ক্ষেত্রে অ্যামাইনো অ্যাসিড নেই, অনেক ক্ষেত্রে অপরিহার্য অ্যামাইনো অ্যাসিড নেই, অর্থাৎ পুষ্টিমূল্য কম। তবে ডাল, সয়াবিন, মটরশুঁটি, ভুট্টা তুলনামূলক বেশি পুষ্টিকর উদ্ভিজ্জ প্রোটিন। প্রাণীদেহে প্রোটিনের ভূমিকা, দেহকোষে প্রধান উপাদান হাড়, পেশি, লোম, পালক, শিং তৈরি করে। প্রাণীদেহে শুষ্ক ওজনের প্রায় 50% প্রোটিন। আচ্ছা, এবার আসো স্নেহ পদার্থ বা লিপিড। স্নেহ পদার্থ গঠিত হয় সাধারণত ফ্যাটি অ্যাসিড এবং গ্লিসারলের সাহায্যে। এটাও 20 প্রকারের ফ্যাটি অ্যাসিড পাওয়া যায় স্নেহ পদার্থতে। তবে ফ্যাটি অ্যাসিড হচ্ছে চর্বি সম্পৃক্ত ফ্যাটি অ্যাসিড এবং অসম্পৃক্ত ফ্যাটি অ্যাসিড।
ফ্যাটি অ্যাসিডের মধ্যে হচ্ছে সম্পৃক্ত ফ্যাটি অ্যাসিড যেগুলো সাধারণত কঠিন অবস্থায় থাকে, আর অসম্পৃক্ত ফ্যাটি অ্যাসিড যেগুলো হচ্ছে তরল অবস্থায় থাকে। তাহলে সম্পৃক্ত ফ্যাটি অ্যাসিড কি হবে? চর্বি, আর অসম্পৃক্ত ফ্যাটি অ্যাসিড কি হবে? তেল। উৎস অনুযায়ী স্নেহ পদার্থ দুই ধরনের, প্রাণীজ এবং উদ্ভিজ। প্রাণীজের মধ্যে মাংসের চর্বি, মাখন, ঘি, পনির এবং ডিমের কুসুম। উদ্ভিজ্জের মধ্যে আছে বিভিন্ন টাইপের তেল, যেমন সরিষার তেল, সয়াবিন তেল, ভুট্টার তেল, নারিকেল তেল, পাম, এগুলো। এছাড়াও ফ্যাটি অ্যাসিড পাওয়া যায় বাদাম জাতীয় উৎস থেকে, যেমন কাজু, পেস্তা, চীনাবাদাম এক্সেট্রা। আচ্ছা, স্নেহ পদার্থের কাজ। স্নেহ পদার্থ আর সবচেয়ে বেশি তাপ ও শক্তি উৎপাদন করে। স্নেহ পদার্থ সবচেয়ে বেশি কোথায় থাকে? আমাদের জাঙ্ক ফুডে থাকে, বার্গার, পিৎজা, এগুলাতে আমরা স্নেহ পদার্থ বেশি খাই। তোমরা খেয়াল করে দেখবা, যখন আমরা এসব খাবার খাই তখন আমরা অনেকক্ষণ ধরে, আমাদের ক্ষুধা লাগে না, আর আমরা অনেকক্ষণ ধরে কাজ করতে পারি। কজ স্নেহ পদার্থ শর্করার চেয়েও বেশি তাপ শক্তি যোগান দেয়। এজন্য অতিরিক্ত স্নেহ পদার্থ শর্করার চেয়েও বেশি ক্ষতি সাধন করতে সক্ষম। এখন দেহে পুষ্টি ও বৃদ্ধি সাধন করে, তাপ ক্ষয় রোধ করে এবং ভবিষ্যতের জন্য খাদ্য ভাণ্ডার হিসেবে কাজ করে। ত্বকের মসৃণতা ও সজীবতা বজায় রাখে। চর্বিতে দ্রবণীয় ভিটামিন শোষণে সহায়তা করে। আমাদের দেহে ভিটামিন গুলাকে শোষণ করার জন্য আরেকটা মাধ্যমের দরকার হয়, এই কারণেই মূলত এরা সহায়ক। যেমন আমাদের ভিটামিন ডি পাওয়া যায় সূর্যের আলোতে, কিন্তু ভিটামিন ডি সূর্যের আলোর মাধ্যমে দেহে প্রবেশ করলেই দেহে কাজ করতে পারে না। কারণ কি? তার এই ভিটামিন ডিটাকে অ্যাক্টিভেট করার জন্য আরেকটা কিছু দরকার হয়। এই আরেকটা কিছুই হচ্ছে গিয়ে চর্বি। চর্বির মাধ্যমে, আরো অনেক কিছু মাধ্যমে ভিটামিন ডি আর ভিটামিন অন্যান্য গুলো এডিইকে আডেক শোষণে সাহায্য করে। এবার চর্বিতে অভাবজনিত সমস্যা। ত্বক শুষ্ক হয়ে যাবে চর্বি না থাকলে। দীর্ঘদিনের অভাবে প্রোটিন ক্ষয় হয়ে যাবে। যখন দেহ ভাঙা কিছু পাবে না, তখন এটা প্রোটিনকে ভাঙার ট্রাই করবে, অর্থাৎ প্রোটিন ক্ষয় হওয়া স্টার্ট করবে। অধিক স্নেহ পদার্থ হলে মেদ জমবে। স্থূলতার কারণে সহজেই রোগ আক্রমণ করবে। এখানে দেওয়া হয়েছে যে আমরা শাকসবজি খেলে আমাদের শরীরের স্ট্রাকচার, আর আমরা ফাস্ট ফুড খেলে আমাদের শরীরের স্ট্রাকচার। অর্থাৎ ফাস্ট ফুড পরিহার করতে হবে, অতিরিক্ত ফাস্ট ফুড মাঝে মাঝে খাওয়া যায়। আচ্ছা, খাদ্যপ্রাণ বা ভিটামিন। ভিটামিনকে বলা হয় খাদ্যপ্রাণ, অর্থাৎ ভিটামিন হলো খাদ্যের এক বিশেষ ধরনের উপাদান। এটি স্বাভাবিক বৃদ্ধি ও শরীর সুস্থ রাখার জন্য অপরিহার্য। ভিটামিন হলো জৈব যৌগিক পদার্থ। ভিটামিনের উৎস মূলত শাকসবজি ও স্বাস্থ্যসম্মত খাবার। এখানে অধিকাংশই দেখতেছো শাকসবজি, কজ হচ্ছে ভিটামিন বেশিরভাগই শাকসবজি থেকে পাওয়া যায়। মাছ, মাংস ও যেসব ফুড আমরা লাইক করি সেগুলা থেকে ভিটামিনের উৎস অনেক কম। যেমন তোমরা জানো ভিটামিনের উৎস হচ্ছে লেবু, এটা হচ্ছে গিয়ে শাকসবজির মধ্যে, ফলের মধ্যে পড়ে বেসিক্যালি। আচ্ছা, স্নেহে দ্রবণীয় ভিটামিন হচ্ছে আডেক, যেটা বলছিলাম, আর হচ্ছে পানিতে দ্রবণীয় ভিটামিন হচ্ছে বিসি। এখন ভিটামিন এ। ভিটামিন এ হচ্ছে রাতকানা রোগ পরিহার করে, যেটা আমরা জানি। ভিটামিন এর উৎস হচ্ছে ডিম, গরুর দুধ, মাখন, ছানা, দই, যকৃৎ, তেল সমৃদ্ধ মাছ। আর উদ্ভিজ্জ উৎস হচ্ছে বিভিন্ন ধরনের শাক, আর হচ্ছে গাজর, মিষ্টি কুমড়া, ঢেঁড়স, বাঁধাকপি, মটরশুঁটি, আম, পাকা পেঁপে, কাঁঠাল। এখন এটার কাজ কি? দেহের স্বাভাবিক গঠন ও বৃদ্ধি, ত্বক, চোখের কর্নিয়া ইত্যাদি আবরণী কলাকে সুস্থ রাখে, হাড়, দাঁত ও মাড়িকে সুস্থ রাখে, দৃষ্টিশক্তি ঠিক রাখে এবং রাতকানা প্রতিরোধ করে। দেহের রোগ সংক্রমণ প্রতিরোধ করে। সব ভিটামিনের একটা কমন কাজ হচ্ছে দেহকে রোগ থেকে বাঁচানো, অর্থাৎ রোগ সংক্রমণ থেকে প্রতিরোধ করা। অভাবজনিত রোগ হচ্ছে জেরোফথ্যালমিয়া, দেহের বৃদ্ধি বাধাপ্রাপ্ত হওয়া,
ঘা, সর্দি, কাশি, গলা ব্যথা। ঘা মূলত হচ্ছে ভিটামিন সি এর, বাট ভিটামিন এর অভাবেও হতে পারে। ত্বকের লোমকূপে গোড়ায় ছোট গুটি সৃষ্টি হওয়া এবং অতিরিক্ত গ্রহণ করলেও এটা ক্ষতিকারক হতে পারে। এটা মেইন অভাব হচ্ছে রাতকানা এবং হচ্ছে চোখের যে অন্ধত্ব এটা। আচ্ছা, এবার আসো ভিটামিন ডি। ভিটামিন ডি এর উৎস হচ্ছে ডিমের কুসুম, দুধ, মাখন অর্থাৎ ডেয়ারি ফুড অ্যান্ড হচ্ছে বাঁধাকপি, যকৃৎ, তেল সমৃদ্ধ মাছ। বিশেষ উৎস হচ্ছে সূর্যালোক থেকে পাওয়া যায়, আমরা সবাই জানি। কোলেস্টেরল থেকে লিভার ও কিডনির সাহায্যে ভিটামিন ডি তৈরি হয়, অর্থাৎ সূর্যালোক থেকে আমরা ভিটামিন ডি পাচ্ছি ঠিক আছে, কিন্তু এটা অ্যাক্টিভেট করতে আমাদের আবার স্নেহ পদার্থ দরকার হয়, কোলেস্টেরল দরকার হয়। ক্যালসিয়াম শোষণ করতে সাহায্য করে, হাড় গঠনে সহায়তা করে, অর্থাৎ ভিটামিন ডি এর অভাব যাদের আছে তাদের ক্যালসিয়াম গ্রহণ করলেও তারা এটা শোষিত হবে না। অভাবজনিত রোগ। অভাবজনিত রোগ হচ্ছে শিশুদের রিকেট রোগ হয়, অতিরিক্ত গ্রহণে হচ্ছে কি ক্যালসিয়াম ও ফসফরাস জমা হয় কিডনিতে, অনেক বেশি শোষিত হয়ে যাচ্ছে। যখন দেহ অনেক বেশি শোষিত কিছু কোথায় রাখবে বুঝে না, তখন সে এটা জমা করা স্টার্ট করে, যেটা অনেক ক্ষেত্রে আমাদের জন্য ক্ষতির কারণ হতে পারে। হৃৎপিণ্ড ও ধমনীতে ক্যালসিয়াম জমে যায়, যেটা ব্লক সৃষ্টি করতে পারে। এবার ভিটামিন ই। সব ধরনের ভোজ্য তেল, বিশেষ করে পাম তেল, শস্যদানার তেল এবং তুলা বীজের তেল, সূর্যমুখীর তেল, লেটুস পাতা, প্রায় সব ধরনের তেলই হচ্ছে ভিটামিন ই। এটা কি করে? অ্যান্টিঅক্সিডেন্ট হিসেবে ব্যবহার করে, ধমনীতে চর্বি জমা রাখে এবং সুস্থ ত্বক বজায় রাখে। মেয়েরা আরো অনেকে জানো যে এটা চুল পড়া রোধ করে, যখন আমাদের চুল অনেক বেশি পড়ে আমাদেরকে বলা হয় ভিটামিন ই ক্যাপসুল খেতে। এছাড়া স্কিনের বিভিন্ন প্রবলেম এটা রিডিউস করে, যেমন অ্যাকনে প্রবলেম, অতিরিক্ত অয়েল, এগুলোও হচ্ছে ভিটামিন ই রিডিউস করে। সো মেয়েদের জন্য ভিটামিন ই ইজ আ মাস্ট, ছেলেদের জন্য মাস্ট বাই দ্য ওয়ে। অভাব। সাধারণত সুষম খাদ্য গ্রহণ করলে বিশেষ অভাব দেখা যায় না। আচ্ছা, ভিটামিন বি কমপ্লেক্স। ভিটামিন বি কমপ্লেক্সে 12টা ভিটামিন বি আছে। ভিটামিন বি কমপ্লেক্স বেসিক্যালি একটা গ্রুপ অফ ভিটামিন বি। এটার মধ্যে 12টা ভিটামিন বি আছে। এটা হচ্ছে গিয়ে স্বাভাবিক সুস্থতার জন্য অপরিহার্য, স্নায়ু ও মস্তিষ্কের কার্যক্রম সঠিক রাখে। এছাড়া বিপাকীয় কাজ করে, প্রজনন প্রক্রিয়ায় সহায়তা করে। আচ্ছা, ভিটামিন বি তে আছে হচ্ছে থায়ামিন, রাইবোফ্লাভিন, নিয়াসিন বা নিকোটিন, পাইরিডক্সিন এন্ড কোবালামিন বা সাইকোকোবালামিন। এগুলোর উৎস হচ্ছে চাল, আটা, ডাল। এগুলা অভাবজনিত থায়ামিনের অভাবে বেরি রোগের লক্ষণ প্রকাশ পায়, যেটা হচ্ছে স্নায়ুর দুর্বলতা, নার্ভাস সিস্টেমে প্রবলেম করে, মানসিক অবসাদ, ডিপ্রেশন, ক্লান্তি, খাওয়ায় অরুচি, ওজনহীনতা দেখা দেয়। রিবোফ্লাভিন হচ্ছে এর অভাবে ঠোঁটের দুই পাশে ফাটল দেখা যায়, মুখে ও জিভে ঘা হয়, ত্বক খসখসে হয়। নিয়াসিন বা নিকোটিনিসিন, এটা হচ্ছে এর অভাবে পেলেগ্রা রোগ হয়। পেলেগ্রা প্রধান উপসর্গ হলো ত্বকে প্রদাহ হয়, ডায়রিয়া হয় এবং স্মৃতিভ্রংশ মানে মেমোরি লস। পাইরিডক্সিন এর অভাবে অরুচি, বমিভাব ও অ্যামোনিয়া হয়। কোবালামিন বা সাইকোকোবালামিন এর অভাবে রক্ত স্বল্পতা দেখা যায় এবং স্নায়ু তন্ত্রে অবক্ষয় ঘটে। এখন ভিটামিন সি বা অ্যাসকর্বিক অ্যাসিড। ভিটামিন সি এর উৎস হচ্ছে শাকসবজি, ফল, শুকনো ফল ও তিনজাত খাবারে সাধারণত ভিটামিন সি থাকে না। ভিটামিন সি এর একটা মেইন উৎস হচ্ছে লেবু, কমলা লেবু বা বিভিন্ন ধরনের ফল লাইক আমড়া, আনারস, পেয়ারা। এগুলা এগুলা হচ্ছে ত্বক, দাঁত ও হাড়ের কোষগুলোকে জোড়া রাখায়, ক্ষত পূরণে সাহায্য করে, দাঁত ও মাড়ির কে শক্ত রাখে। আমিষ অ্যামাইনো অ্যাসিডে বিপাকে ভূমিকা রাখে, ত্বক মসৃণ ও উজ্জ্বল রাখে। ভিটামিন সির কারণে আমাদের ত্বক অনেক ফ্ললেস হয় এবং বেবি স্কিন এটা দেখা যায় ভিটামিন সি পরিমাণ মতো থাকলে। এখন অভাবজনিত রোগ।
অভাবজনিত রোগ হচ্ছে অ্যাজ দাঁতের সাথে ভিটামিন সি অনেক বেশি জড়িত, সো দাঁতের মাড়ি দিয়ে রক্ত পড়বে, অস্থি শক্ত হবে অ্যান্ড ঘা বেসিক্যালি ভিটামিন সি এর কারণে হয়, যে কোনো জায়গায় ঘা, স্পেশালি মুখে ঘা হয় ভিটামিন সি এর কারণে। ত্বকে ঘা হয়, ক্ষত শুকাতে দেরি হয়, দাঁতের মাড়ি ফুলে যাওয়া, এগেইন দাঁত এনামেল উঠে যাওয়া, দাঁত দুর্বল হওয়া, এটা অনেক ইম্পর্টেন্ট, এনামেল উঠে যাওয়া। রোগ প্রতিরোধ ক্ষমতা কমে যাওয়া বা সহজে ঠান্ডা লাগা, ভিটামিন সি এর অভাবে আমাদের ঠান্ডা জ্বর এগুলো লেগে থাকে। এখন খনিজ পদার্থ বা মিনারেলস, ভিটামিনের মতো খনিজ পদার্থ দেহের বৃদ্ধি ও পুষ্টির জন্য অপরিহার্য, প্রধানত কোষ গঠনে সাহায্য করে। উৎস শাকসবজি, ফলমূল, দুধ, ডিম ইত্যাদি হচ্ছে এটার উৎস। এক্সাম্পল হচ্ছে লৌহ, ফসফরাস এবং ক্যালসিয়াম। এখন লৌহ, ফসফরাস এবং ক্যালসিয়াম এর কাজ, লৌহ আমাদের হিমোগ্লোবিন গঠন করে। হিমোগ্লোবিন সাধারণত ফেরাসের সাহায্যে অক্সিজেন পরিবহন করে। আর এটার উৎস হচ্ছে ফুলকপি পাতা, বিভিন্ন ধরনের শাক, কলা, ভুট্টা, গম। আর প্রাণীজ উৎস হচ্ছে মাছ, মাংস, ডিম এবং যকৃৎ। অভাবজনিত রোগ হচ্ছে রক্ত শূন্যতা, ফেরাসের অভাবে হিমোগ্লোবিন কমে যাবে, হিমোগ্লোবিন কমলে এটা রক্ত শূন্যতা দেখা যাবে, অ্যানিমিয়া হতে পারে। ক্যালসিয়ামের অভাবে অবশ্যই আমাদের রিকেট, অস্টিওম্যালাসিয়া এবং শিশুদের দাঁত উঠতে দেরি হয়। এবং ক্যালসিয়ামের অভাবে হচ্ছে হাড় ও দাঁতের গঠন, রক্ত সঞ্চালন এবং স্নায়ু পেশির সংকোচন বাধা প্রাপ্ত হয়। আচ্ছা, ক্যালসিয়ামের অভাবে দুধ, ডিম, ছোট মাছ, শুটকি মাছ ইত্যাদি হয়। আর ফসফরাস হচ্ছে হাড় ও দাঁত গঠনে সহায়তা করে, এটার অভাবেও ক্যালসিয়ামের মতো ফসফরাস আর ক্যালসিয়াম কাইন্ড অফ সিমিলার, ক্যালসিয়ামের মতো এটা রিকেট, অস্টিওমেলাসিস ইত্যাদি হয়। এবং উৎস দুধ, ডিম, মাছ, মাংস, কলিজা। আচ্ছা, পানি, পানি হচ্ছে মানব দেহের অপরিহার্য, দেহের 60 থেকে 75 অংশ হচ্ছে পানি দিয়ে গঠিত। মানবদেহের সবচেয়ে এসেনশিয়াল একটা জিনিস হচ্ছে এই ব্যক্তি পানি। পানি হচ্ছে আমাদের দেহের 60 থেকে 75 ভাগই পানি দিয়ে গঠিত। রক্ত, মাংস, স্নায়ু, দাঁত, হাড় সহ সব অংশ পানি অঙ্গের জন্য পানি অপরিহার্য। এখন কোষ গঠন, বিপাকীয় প্রক্রিয়া ও খাদ্য উপাদান পরিপাকে আমাদের পানি সহায়তা করে। দেহ থেকে যে কোনো ধরনের বিষাক্ত পদার্থ, অপ্রয়োজনীয় পদার্থ রেচনের মাধ্যমে আমাদের পানি বের করে নিয়ে যায়। এখন পানি প্রয়োজনীয় পরিমাণ, পানি দৈনিক 2 থেকে 3 লিটার পানি প্রয়োজন হয়। গরম আবহাওয়া বা কঠোর পরিশ্রমের জন্য পানি লাগে। অভাব উপসর্গ তীব্র পিপাসা, রক্ত সঞ্চালনে ব্যাঘাত, ত্বক কুঁচকে যাওয়া, স্নায়ু ও পেশি দুর্বল হওয়া, অ্যাসিডোসিস দেহে অম্ল ও ক্ষারের ভারসাম্য নষ্ট হওয়া, শরীরে 10% কমে গেলে সংজ্ঞার লোপ বা মৃত্যু হওয়া। খাদ্যের অভাবে আমরা 1 সপ্তাহ বেঁচে থাকতে পারলেও পানির অভাবে আমরা 3 দিনের মধ্যে মৃত্যুবরণ করব। আচ্ছা, এবার হচ্ছে রাফেজ বা আঁশ, যেটা মূলত কোনো খাবার না, কিন্তু আমাদের শরীরের জন্য এটা অনেক বেশি ইম্পর্টেন্ট। কজ হচ্ছে এটা পরিপাকে সহায়তা করে, অপাচ্য খাদ্য নিষ্কাশনে সহায়তা করে, কোষ্ঠকাঠিন্য দূর করবে, অতিরিক্ত চর্বি কমাতে সহায়তা করে, ক্ষুধার প্রবণতা কমাবে, পিত্তথলি, খাদ্যনালী, মলাশয়, ক্যান্সার ইত্যাদি কমাতে সহায়তা করবে। আচ্ছা, এটা উৎস হচ্ছে উদ্ভিদ থেকে পাওয়া যায়, মূলত শস্য বীজ, ডাল, আলু, খোসা সহ টাটকা ফল এবং শাকসবজিতে পাওয়া যাবে। শুকনা ফল, জিরা, ধান ও মটরশুঁটিতে পাওয়া যাবে। গঠন হচ্ছে দীর্ঘ তনুময় অংশ, মূলত সেলুলোজ দিয়ে গঠিত এবং কোষ প্রাচীর হজম হয় না, কোনো সরাসরি পুষ্টি যোগায় না। রাফেজ সরাসরি পুষ্টি যোগাবে না, কিন্তু আমাদের মেটাবলিজমে অনেক সহায়তা করবে। এটাই হচ্ছে রাফেজের কাজ, যার কারণে আমাদের প্রতিদিন 20 থেকে 30 গ্রাম রাফেজ যুক্ত খাবার গ্রহণ করা উচিত। এখন বডি মাস ইন্ডেক্স বা দেহের ভরসূচি জিনিসটা কি? বডি মাস ইন্ডেক্স বা দেহের ভরসূচি জিনিসটা হচ্ছে আমার
ওজন পারফেক্ট কিনা, আর আমার ওজনের একটা অনুপাত, যে আমি আমার যে আজকে উচ্চতা অনুযায়ী আমার উচ্চতা অনুযায়ী আমার ওজনটা পারফেক্ট আছে কিনা, আর আমার ওজন কম বা বেশি কিনা, এটা আমি বোঝার জন্য একটা অনুপাত হচ্ছে দেহের ওজন, বিএমআই বা বডি মাস ইন্ডেক্স বা ভরসূচি, যেখানে দেহের ওজন কে দেহের উচ্চতা মিটার স্কয়ার দিয়ে ভাগ করলেই আমরা জানবো যে আমাদের ওজনটা পারফেক্ট কিনা। এখানে দেওয়া আছে 18.5, 18.5 থেকে 24 and 25 থেকে 28, এরপর 30। এটা হচ্ছে আমাদের পারফেক্ট ওজন, আর হচ্ছে আগের আর পরে আগেরগুলো হচ্ছে আমাদের ওজন বাড়ানো লাগবে এবং পরেরগুলো হচ্ছে ওজন কমানো প্রয়োজন। আচ্ছা, সুষম খাদ্য। সুষম খাদ্য হচ্ছে 7টি উপাদান। সুষম খাদ্য হচ্ছে 7টি উপাদান উপযুক্ত পরিমাণ, আমাদের খাদ্যের 7টি উপাদানই যদি উপযুক্ত পরিমাণে থাকে এটাকে আমরা বলি হচ্ছে সুষম খাদ্য। সুষম খাদ্য হচ্ছে গিয়ে দেহের স্বাভাবিক কার্যক্রমের জন্য আমাদের দেহের 7টি উপাদানই যেমন দরকার, এজন্য আমাদের উচিত প্রতিদিনের খাবারে এই 7টি উপাদানই পরিমাণ মতো আছে কিনা এটা মেক শিওর করা। আচ্ছা, সুষম খাদ্যকে সুষম খাদ্য বা ব্যালেন্স ডায়েটও বলা হয়। দৈনন্দিন জীবনে ক্যালোরির প্রয়োজন হচ্ছে পুরুষদের, একটু আগে জানলাম, পুরুষদের 2500 এবং নারীদের হচ্ছে 2000। সুষম খাদ্য তৈরি করার সময় আমাদের খেয়াল রাখতে হবে বয়স বা লিঙ্গ, কাজের ধরন, শিশু এবং বৃদ্ধদের, বাড়ন্ত বয়স এবং গর্ভবতী। বয়স ও লিঙ্গ, ফার্স্টে হচ্ছে গিয়ে আমাদের বয়সটা কি আর লিঙ্গ। ছেলেদের চাহিদা আমাদের চেয়ে একটু বেশি হবে, সো লিঙ্গ ক্ষেত্রে খেয়াল রাখতে হবে। কাজের ধরন, আমি যদি হচ্ছে গিয়ে মেটাবলিক কাজ বেশি করি, যেমন আমি যদি অফিস করি আর আমি যদি খেলাধুলা করি, আমার খাবারের পরিমাণটা বেশি হতে হবে। আমি যদি হচ্ছে বাসায় বসে বসে ফ্রিল্যান্সিং করি তাহলে আমার খাবারের পরিমাণ একটু কম হলেও চলবে। শিশুদের ক্ষেত্রে তাদের বাড়ন্ত বয়স, সো তাদেরকে খাবার বেশি দিতে হবে। বয়স্কদের ক্ষেত্রে তাদের ঘাটতি বেশি দেখে তাদেরকে খাবার শর্করা না, তাদেরকে প্রোটিন আর ক্যালসিয়াম টাইপের খাবার বেশি দিতে হবে। তো তাদের ডায়েটে সুষম খাদ্য সেভাবে ইনক্লুড করতে হবে। গর্ভবতী নারীদের ক্ষেত্রে অবশ্যই খাবার বেশি দিতে হবে, তাদেরকে প্রোটিন, ক্যালসিয়াম এবং আয়োডিন বেশি দিতে হবে। এখন সুষম খাদ্য যেভাবে প্রস্তুত করা হয়, শর্করার ক্ষেত্রে ভাত, রুটি আর গুড় দেই। প্রোটিনের ক্ষেত্রে আমরা সাধারণত প্রতিদিনের খাবারে কি থাকে, আমাদের মাছ, মাংস, ডিম ইত্যাদি থাকে। স্নেহ পদার্থে মাখন, তেল, ঘি, আর ভিটামিনে দুধ, ডিম, ফলমূল, মাছ, মাংস, খনিজ লবণে দুধ, ডিম এবং শাকসবজি থাকে। সুষম খাদ্য পিরামিড। সুষম খাদ্য পিরামিড হচ্ছে যে কোনো সুষম খাদ্য তালিকায় শর্করা, শাকসবজি, ফলমূল, আমিষ এবং স্নেহ বা চর্বি জাতীয় খাদ্য অন্তর্ভুক্ত করতে হয়। এটাই হচ্ছে সুষম খাদ্য পিরামিড। সুষম খাদ্য পিরামিডে সাধারণত নিচে থাকে হচ্ছে শর্করা, দেন হচ্ছে থাকে প্রোটিন এবং ভিটামিন, এরপরে সবচেয়ে উপরে যে পার্টটুকু, এই পার্টে থাকে হচ্ছে স্নেহ পদার্থ। আমাদের স্নেহ পদার্থ চর্বি জাতীয় খাবার সবচেয়ে কম খেতে হয়। এখানে থাকবে হচ্ছে ফলমূল, শাকসবজি, এন্ড তার উপরে থাকবে হচ্ছে আমিষ, প্রোটিন এক্সেট্রা। আচ্ছা, উন্নত জীবনযাপনের জন্য খাদ্য উপাদান বাছাই। মানুষের খাদ্যাভ্যাস অনেক ভিন্ন হবে, অবশ্যই ভৌগোলিক কারণেও হবে এন্ড হচ্ছে গিয়ে তাদের ফ্যামিলি ব্যাকগ্রাউন্ডের কারণেও হবে। যেমন হচ্ছে আমাদের দেশে খাবার কমন কোনটা, রাইস, এন্ড আমরা হচ্ছে গিয়ে ভাত খেতে বেশি পছন্দ করি। ভাতে মাছে বাঙালি, আর ভাত আর মাংস এগুলো আমাদেরকে বেশি অ্যাট্রাক্ট করে আর আমরা বেশি খাই। এখন এটা কেন হয়, ভাতে মাছে বাঙালি কেন? কজ আমাদের দেশে মাছটা অ্যাভেলেবল। আমাদের দেশ হচ্ছে নদীমাতৃক দেশ, তো এখানে নদীর অভাব নেই, মাছের অভাব নেই, এই কারণে মাছ অ্যাভেলেবল হওয়ায় এটা এফোর্ডেবল। এই কারণে আমরা হচ্ছে গিয়ে এই খাবারগুলো খেতে পছন্দ করি। সো আমাদের যদি প্রোটিনের ঘাটতি পূরণ করতে হয় আমরা কি করব, মাছ করব অথবা মাংস করব।
কিন্তু অনেক দেশ আছে যেখানে মাছ মাংস অতটা অ্যাভেলেবল না, তো তাদের খাদ্যাভ্যাসের মধ্যে এটা ঢুকে গেছে যে তারা মাছ মাংস অতটা খায় না, তারা খাবে হচ্ছে উদ্ভিজ্জ প্রোটিন যেগুলো সেগুলা, আর তারা হচ্ছে খাবে যেগুলা ডেয়ারি ফুডস, যাদের হয়তো দুধের অনেক বেশি চাহিদা আর অনেক বেশি প্রোডাকশন আছে, তারা সেখান থেকে খাবে। এখন শীত ও গ্রীষ্মের মৌসুম অনুযায়ী খাদ্যের প্রয়োজন ও ব্যবহার ভিন্ন হয়। সকল পরিবেশ মানিয়ে চলাই হচ্ছে জীবনের লক্ষ্য। সুষম খাদ্যতে প্রতিদিন 4টি শ্রেণী থেকে অ্যাটলিস্ট আমাদের খাবার গ্রহণ করতে হবে। খাবারের বৈচিত্র্য ডেফিনেটলি থাকতে হবে, এন্ড খাদ্য তৈরিতে হচ্ছে গিয়ে আমিষ, শর্করা, স্নেহ পদার্থ, ভিটামিন এবং খনিজ লবণ অবশ্যই ইনক্লুড করতে হবে। এখন যে ফাস্ট ফুড বা জাঙ্ক ফুডের কথা বলছি আমরা, সেটা হচ্ছে মুখরোচক খাদ্য। আমাদের নর্মাল খাদ্য থেকে ফাস্ট ফুড বা জাঙ্ক ফুড খেতে খুবই ভালো লাগে, কজ এটা অনেক বেশি টেস্টি বা মুখরোচক। স্বাস্থ্যগত উপাদান কম বা নেই, সুষম খাদ্যের অংশ নয়। গঠন উপাদান অতিরিক্ত চর্বি, চিনি থাকে, স্বাদ বাড়ানোর জন্য রাসায়নিক পদার্থ ব্যবহৃত হয় যেটি হচ্ছে ক্ষতিকর। উদাহরণ বার্গার, ফ্রাইড চিকেন, পিৎজা, পেপসি, কোক এগুলো। স্বাস্থ্যের প্রভাব অতিরিক্ত চর্বি, দেহের চর্বি কলার জমা, অতিরিক্ত চিনি দাঁত ও ত্বকে ক্ষতি করে, ভিটামিন ও খনিজ পদার্থের অভাব উঠতি বয়স থেকে স্থূলকায়, এটা সবচেয়ে বেশি কমন। সুষম খাদ্যে চর্বি অনেক বেশি থাকে, চর্বি, শর্করা, চিনি এগুলো বেশি থাকলে কি হয়, এগুলা বেশি থাকলে অবশ্যই আমাদের ওয়েটটা বেড়ে যায় বা আমরা স্থূলকায় হয়ে যাই। এটাই। খাদ্য সংরক্ষণ। খাদ্য নষ্ট হওয়ার কারণ। খাদ্য নষ্ট হয় জীবাণু, ছত্রাক দ্বারা আক্রান্ত হলে, খাদ্যে উৎসেচকের বৃদ্ধি হলে, পরিবেশে আর্দ্রতা বৃদ্ধি। পরিবেশের কারণে খাদ্য নষ্ট হয়, এই জন্যই আমরা খাবার ফ্রিজ আপ করি, যাতে পরিবেশে আর্দ্রতার কারণে খাবারটা নষ্ট না হয়ে যায়। তাপমাত্রা বৃদ্ধি। তাপমাত্রা অম্লের পরিমাণ বৃদ্ধি পায়। তাপমাত্রা থাকলে সাধারণত এক বা একাধিক কারণ একসাথে খাদ্য নষ্ট করে। আচ্ছা, খাদ্য নষ্ট হলে আমরা টক টক গন্ধ বা স্বাদ পাই। ছত্রাক দ্বারা খাদ্য নষ্ট হয়। ইস্ট জাতীয় বা ছত্রাক জাতীয় জিনিসপত্র ছত্রাক দ্বারা খাদ্য নষ্ট হয়, যেমন ফলের রস, টমেটো সস, জেলি, মিষ্টি, আচার, শরবত এগুলো দ্রুত নষ্ট করে। মোল্ড জাতীয় ছত্রাক মোল্ড জাতীয় ছত্রাক এগুলা হচ্ছে পাউরুটি, কমলালেবু, পাউরুটি বাইরে যদি অনেক দিন রেখে দাও তাহলে দেখবা একটা আবরণ পড়ে, যেটা হচ্ছে মোল্ড বা ছত্রাক দ্বারা আবৃত থাকে। জীবাণু ও টক্সিন। ব্যাকটেরিয়া খাদ্য নষ্ট করে বিষাক্ত পদার্থ তৈরি করে। কিছু টক্সিন স্নায়ুতন্ত্রে আক্রমণ করতে পারে এবং মৃত্যু পর্যন্ত ঘটাতে পারে। খাদ্যজনিত এটাকে ফুড পয়জনও বলা হয়। খাদ্য সংরক্ষণের গুরুত্ব। ঋতুর বাইরে ফল, সবজি, মাছ, অন্যান্য খাদ্য পাওয়া যায়। বেশি উৎপাদিত ফসল সংরক্ষণ করে পরবর্তীতে ব্যবহার করলে রপ্তানি করা যায়। খাদ্যের গুণগত মান রক্ষা করে খাদ্য ঘাটতি ঘটানো সম্ভব। খাদ্য সংরক্ষণের পদ্ধতি, এটা হচ্ছে শুকানো, লাইক অনেকদিন, যেমন হচ্ছে আলু চিপস করে রেখে দেওয়া, এটা হচ্ছে শুকানো পদ্ধতিতে খাদ্য সংরক্ষণ। রাসায়নিক সংরক্ষণ, যেমন ভিনেগার দিয়ে রেখে দেওয়া, আর এটা হচ্ছে রাসায়নিক সংরক্ষণ, যাতে হচ্ছে গিয়ে এটা নষ্ট না হয়। অনেক হচ্ছে গিয়ে দেশে লাইক হচ্ছে আঙ্গুরটাকে ভিনেগারে চুবায় রেখে দেয়, সেটা পরবর্তীতে বিভিন্ন রাসায়নিক পদার্থের মাধ্যমে ওইটা নিয়ে তারা হচ্ছে গিয়ে খায় পরবর্তী পর্যায়ে। রেফ্রিজারেশন, অবভিয়াসলি কাঁচা শাকসবজি, ফলমূল ওখানেই থাকে। চিনি বা লবণের দ্রবণ, চিনি বা লবণের দ্রবণে ফ্রিজ করে রাখা, জেলি, জ্যাম, মার্মেট ইত্যাদি করে রাখা, এগুলাও ফ্রিজিং, ডিপ ফ্রিজিং যেটাকে আমরা বলি। এবং রাসায়নিক সংরক্ষণ, আচার, চাটনি, এগুলা মূলত ফার্স্টে আমাদের স্টার্ট হয় নাই যে আচার ভাতের সাথে খাবো আর এটা মুখরোচক কিছু, এটা ফার্স্টে স্টার্ট হয়েছিল যে এটা সংরক্ষণ করতে হবে অনেকদিন, সো তারা কি করলো, তেলে দিয়ে সংরক্ষণ করলো, পরে বিভিন্ন মশলা ও জিনিসপত্র দিয়ে এটাকে একটা খাবার বানিয়ে ফেললো। আচ্ছা, নেক্সট হচ্ছে রাসায়নিক পদার্থ ও সংরক্ষণের ঝুঁকি। রাসায়নিক পদার্থ সংরক্ষণ করতে আমাদের ফরমালিন, এথিলিন, ক্যালসিয়াম কার্বাইড, কালটার এগুলো ব্যবহৃত হয়। ফরমালিন হচ্ছে গিয়ে মাছ মাংস পচন রোধে ব্যবহৃত হয়, যেটা হচ্ছে
নিষিদ্ধ, কজ এটা আমাদের দেহে অনেক বিরূপ প্রতিক্রিয়া সৃষ্টি করতে পারে, যেমন বদহজম, পাতলা পায়খানা, পেটের সমস্যা, অনেকের শ্বাসকষ্ট, লিভার ও কিডনি পর্যন্ত ক্ষতিগ্রস্ত হতে পারে। গর্ভবতী মহিলাদের জন্য সন্তান বিকলাঙ্গ হতে পারে। ইভেন সো ফরমালিন অনেক বেশি ক্ষতিকারক একটা জিনিস হিসাবে প্রুভেন। এথিলিন ফল দ্রুত পাকার জন্য এটি ব্যবহৃত হয়, এটিও ফরমালিনের মতো অনেক বিরূপ প্রতিক্রিয়া সৃষ্টি করে। ক্যালসিয়াম কার্বাইড বাতাস বা জলীয় বাষ্পে কার্বাইড, অ্যাসিটিলিন, ইথানল যেটা হচ্ছে বিষাক্ত। সাধারণত ইথিলিন, ফরমালিন এবং হচ্ছে গিয়ে ক্যালসিয়াম কার্বাইড এগুলো আমরা আমেই দেখতে পাই। যখন আমাদের আমের সিজন আসে, কাঁচা আমগুলোকে তাড়াতাড়ি পাকানোর জন্য এই ব্যবস্থাগুলো অসাধু ব্যবসায়ীরা গ্রহণ করেন। কজ আমের যখন হচ্ছে গিয়ে একদম আম পাকেনি, তখন একটা আমের ক্রেভিংস উঠে সবাই, তখন আমের দাম বেশি থাকে। সো তারা কাঁচা আমকে কোনোভাবে পাকাইয়ে সেটা আমাদের কাছে বিক্রি করলে তাদের যেমন লাভ হবে, তেমনি হচ্ছে গিয়ে তাদের ব্যবসাটা আরো বড় হবে। এই কারণে তারা এসব বিষাক্ত পদার্থ এটার মধ্যে ইনক্লুড করে। কালটা আম গাছের স্প্রে, যাতে আম তাড়াতাড়ি পাকে সেজন্য আগেই আম গাছের স্প্রে দিয়ে দেয়, আম তখন সময়ের আগে পেকে যায়। সো আমাদের সমাধান ও সচেতনতা হচ্ছে অবশ্যই আইন কঠোরভাবে প্রয়োগ করতে হবে, সংবাদপত্রের মাধ্যমে এটা বৃদ্ধি করতে হবে এবং এই ধরনের রাসায়নিক ফল বা খাদ্য কেনার থেকে আমাদের বিরত থাকা উচিত। এখন আসো তামাক বা ধূমপানের ক্ষতিকর প্রভাব। তামাক ও ধূমপান এবং এখন নতুন একটা জিনিস অ্যাড হচ্ছে ভেপ, এগুলা আমাদের ফুসফুসে কি ক্ষতি করে এটাই আমরা দেখব। এই যে এখনকার জেনারেশনে কুল জিনিস তামাক আমাদের ফুসফুসকে এই অবস্থা থেকে এই অবস্থায় কনভার্ট করে। ফুসফুস টোটালি কালো হয়ে যায়, এখান থেকে হচ্ছে গিয়ে শ্বাসকষ্ট থেকে শুরু করে ডিফারেন্ট টাইপ অফ প্রবলেম দেখা যায়। তামাকের ডাল ও পাতা শুকিয়ে সিগারেট তৈরি করা হয়, বিড়ি, চুরুট এগুলো ধোঁয়া বা বাষ্প নাকে ধূমপান বলে। এটার মধ্যে কি থাকে? নিকোটিন, যেগুলো হচ্ছে সাময়িকভাবে নার্ভকে উত্তেজিত করে কিন্তু স্থায়ীভাবে শরীরের ক্ষতি করে। সাময়িকভাবে তোমার খুব খুশি লাগবে, খুব ভালো লাগবে, খুব স্ট্রেস রিলিফ হবে, কিন্তু স্থায়ীভাবে তুমি তোমার শরীরে অনেক বড় একটা ক্ষতির কারণ হয়ে যাচ্ছ। ইভেন তামাকের বিষাক্ত গ্যাস, আঠালো পদার্থ বা হাইড্রোকার্বন আশেপাশের মানুষদেরও অনেক ক্ষতি করে। এটা হিমোগ্লোবিনে অক্সিজেন বহন করার ক্ষমতা কমায়। হিমোগ্লোবিন যদি অক্সিজেন বহন না করতে পারে, তাহলে তুমি কি তোমার সারা শরীরে কি অক্সিজেন ঠিক মতো পাবে? পাবে না। যদি তোমার অক্সিজেন ঠিক মতো না পায়, তাহলে কি হবে? তাহলে কি তোমার হচ্ছে গিয়ে তুমি যেভাবে এখন বায়ু থেকে অক্সিজেন নিতে পারতেছো সেটা করতে পারবা? করতে পারবা না। এভাবে তোমার শরীরে একটা স্থায়ী ক্ষতি হয়ে যাচ্ছে। রোগ প্রতিরোধ ক্ষমতা কমে যায়, ধূমপায়ীরা বেশি রোগ আক্রান্ত হয়। ক্যান্সার, ফুসফুস, ঠোঁট, মুখ, ল্যারিংস, গলা, মূত্রথলি ইত্যাদিতে সমস্যা দেখা যায়। ব্রঙ্কাইটিস, পাকস্থলী ক্ষত, হৃদযন্ত্র রোগ সংক্রান্ত সমস্যা দেখা যায়। ইভেন বেশি ধূমপান করলে আয়ু হ্রাস হয়। অবশ্যই এত এত রোগ নিয়ে তুমি অবভিয়াসলি খুব লং লিভ করতে পারবে না, তোমার আয়ু অনেক হ্রাস হবে। প্যাসিভ স্মোকিং, ধূমপায়ীরা ধোঁয়ায় শ্বাস নেওয়ার জন্য অধূমপায়ীদের জন্য ক্ষতিকর, যার কারণে বিভিন্ন জায়গায় স্মোকিং জোন থাকে যাতে অধূমপায়ীরা ক্ষতিগ্রস্ত না হয়। ড্রাগ হচ্ছে ধূমপানের বড় ভাই। সেটা হচ্ছে ড্রাগ এমন একটি পদার্থ জীবিত প্রাণী গ্রহণ করলে স্বাভাবিক আচরণ পরিবর্তিত হয় এবং ক্রমাগত ড্রাগ সেবনে শরীর ও মন নির্ভরশীল হয়ে যায়। ধূমপান করলে যেমন আমাদের একটু ভালো লাগে, আমাদের মাইন্ড ক্লিয়ার হয়, স্ট্রেস রিলিফ হয়, এরকম ধূমপায়ীদের ফিল হয়। ড্রাগ হচ্ছে তার থেকেও খারাপ। ড্রাগ তোমাকে অন্য একটা লাইক হচ্ছে ড্রাগও তোমাকে এরকম স্ট্রেস রিলিফ করবে, তবে ড্রাগ ধূমপানের চেয়ে আরো অনেক বেশি ভালো ফিলিংস দিবে এবং অনেক বেশি স্থায়ীভাবে ক্ষতিও করে ফেলবে। প্রচলিত আসক্তি সৃষ্টি করে বিড়ি, সিগারেট, ওয়ান কাইন্ড অফ ড্রাগ, আফিমজাত পদার্থ, হিরোইন ইত্যাদি, মদ, পেনড্রিন, বারবিচুরেট, কোকেন, ভাং, চরস, মাজুসেন, এলএসডি। মাদকাসক্তির কারণ হচ্ছে কৌতূহল, বন্ধুপ্রভাব, হতাশা, মানসিক যন্ত্রণা ভুলে থাকা, নিজেকে বেশি মানসিক যন্ত্রণা ভুলে থাকার জন্য ড্রাগ গ্রহণ করে। কেন? পড়াশোনাও করা যায় মানসিক যন্ত্রণা ভুলে থাকার জন্য, যদিও এটা এক ধরনের যন্ত্রণা, বাট স্টিল এটা করা যায়। বেশি নিজেকে বেশি কার্যক্ষম দেখানোর চেষ্টা,
পারিবারিক অশান্তি, সামাজিক ও পরিবেশগত প্রভাব, এটার কারণে মানুষজন ড্রাগ অ্যাডিক্টেড হয়ে যায়, যেটা যেটা থেকে ফিরে আসা অলমোস্ট ইম্পসিবল। এটার কারণ হচ্ছে আমরা কিভাবে বুঝবো যে আমাদের আশেপাশের মানুষ, আমাদের বন্ধু, আমাদের ভাই বোন ওরা ড্রাগ এডিক্টেড হয়েছে কিনা? আমরা হচ্ছে তাদের খাওয়ার প্রতি রুচি কমে যাবে, তারা অগোছালো থাকবে, নিজের প্রতি কোনো কেয়ার থাকবে না, চোখ লাল হয়ে যাবে, দৃষ্টি অস্পষ্ট থাকবে, কোনো বিষয়ে আগ্রহ থাকবে না, কর্মবিমুখতা থাকবে, অতিরিক্ত ঘাম হবে, নিজেকে সবসময় দূরে রাখবে, আলস্য, উদ্বিগ্ন আচরণ, মনোসংযোগ কমে যাওয়া, টাকার জন্য চুরি বা জিনিস বিক্রি করা। এখন মাদকাসক্তির কারণ হচ্ছে সহজলভ্য হয়ে গেছে, বেকারত্ব বাড়ে, অসামাজিক পরিবেশ, অসামাজিক পরিবেশ, অল্প বয়সে স্কুল থেকে বিদায়, বেকারত্বের কারণে মানুষের মাদক গ্রহণ করে, টাকা দিয়ে মাদক কিনে, নাইস। অসামাজিক পরিবেশের কারণে অল্প বয়সে স্কুল থেকে আশেপাশে ড্রাগের ব্যবসা, পেশাগত কারণে, অসামাজিক কাজে যেখানে ড্রাগ নেওয়ার সুযোগ বা দল থাকে সেখানে। আর পরিবারগত কারণ হচ্ছে হতাশা, বাবা মায়ের নিয়ন্ত্রণের অভাব, একাকিত্ব, সন্তানের বেপরোয়া, পরিবার থেকে বিচ্ছিন্নতা, সন্তানের প্রতি অযত্নশীলতা, উগ্র জীবনযাত্রায় বা মানসিকতা, খারাপ সহচর্য, সবচেয়ে বেশি হয় খারাপ সহচর্যের কারণে। এবার আসো এইডস। এইডস কি? অ্যাকোয়ার্ড ইমিউন ডিফিসিয়েন্সি সিনড্রোম। এটা এক ধরনের ইমিউন সিস্টেমের কোলাপস বলা যায়। কারণ হচ্ছে এই একটা রোগ যেটা তোমার ইমিউন সিস্টেমকে একদম ফুস করে ধ্বংস করে দিবে। তোমার ইমিউনে কোনো সিস্টেম কাজ করবে না, তোমার শরীরে শ্বেত রক্তকণিকা থেকে শুরু করে কোনো কিছুই তোমার শরীরকে আর প্রোটেক্ট করতে যাবে না। এটা এক ধরনের ভাইরাসের কারণে হয়, যেটা হচ্ছে এইচআইভি, হিউম্যান ইমিউন ডিফিসিয়েন্সি ভাইরাস। এখানে রোগ প্রতিরোধ ক্ষমতা ধীরে ধীরে ধ্বংস হয় এবং ফলাফল বেশিরভাগ ক্ষেত্রেই এটা হচ্ছে মৃত্যুর কারণ হতে পারে। এইডস এর কারণ হচ্ছে গিয়ে এইডস এর প্রধান লক্ষ্য হচ্ছে টি লিম্ফোসাইট। এটা হচ্ছে শ্বেত রক্তকণিকাকে আক্রমণ করে, কারণ কি শ্বেত রক্তকণিকা আমাদের রোগ প্রতিরোধ ক্ষমতা করে। সো হচ্ছে শ্বেত রক্তকণিকাকে সে ধ্বংস করে ফেলতে পারলে সে হচ্ছে গিয়ে আর মানে তার ইমিউন সিস্টেমটাকে ধ্বংস করে ফেলতে পারলো। সংক্রমণের ৫ থেকে ১০ বছর পর্যন্ত লক্ষণ দেখা যায় না, তখন রোগী অন্যকে সংক্রমিত করতে পারে। সংক্রমণের ৫ থেকে ১০ বছর পর্যন্ত কোনো লক্ষণ দেখা যাবে না, সো তুমি চিকিৎসা শুরু করতে পারবে না। যখন তুমি বুঝতে পারবা তখন তোমার শরীরে যা হওয়ার হয়ে গেছে। এজন্য এইডস এ বেশিরভাগেরই মৃত্যু হয়। রোগ প্রতিরোধ ক্ষমতা কমে বিরল রোগ যেমন শ্বাসতন্ত্র, মস্তিষ্ক, পরিপাকতন্ত্রে টিউমার হয়। এটা কারণ মাধ্যম হচ্ছে অনিরাপদ যৌন সম্পর্ক, আক্রান্ত গর্ভবতী নারী শিশুদের সংক্রমণ, মায়ের বুকের দুধ এবং হচ্ছে সংক্রমিত রক্ত শেয়ার করা সিরিঞ্জ। না সংক্রমণ হয় না হচ্ছে গিয়ে কোনো মশার মাধ্যমে এটা সংক্রমণ হয় না। এটা প্রতিরোধ হতে হচ্ছে সবচেয়ে বেশি সতর্কতা বৃদ্ধি করতে হবে আর রক্তদানে সতর্ক হতে হবে। রক্তদানে অবশ্যই চেক করে যে সে এইচআইভি পজিটিভ কিনা, এটা দেখা, এইচআইভি নেগেটিভ হলেই তাকে রক্ত দানে পারমিশন দেওয়া, এটা করা অনিবার্য। উপাচার হচ্ছে অ্যান্টি রেট্রোয়েডাল ভাইরাল থেরাপি এবং মুখে খাওয়ার ওষুধও কিছু আছে যার মাধ্যমে এইডস প্রতিকার করা সম্ভব। আচ্ছা, এখন আমাদের শরীরে সুস্থ থাকার জন্য শুধুমাত্র খাবার গ্রহণ করলেই চলবে না, আমাদের শরীরচর্চা ও বিশ্রামও দরকার। শরীরচর্চা কি? আমরা হচ্ছে গিয়ে বিভিন্ন ধরনের এক্সট্রা কারিকুলার অ্যাক্টিভিটিস, হাঁটা, খেলা, এরপরে হচ্ছে দড়ি লাফ, এইসব করাই হচ্ছে গিয়ে শরীরচর্চা। দৈনন্দিন হাঁটা ৮ থেকে ১০,০০০ ফুট স্টেপস, যেটা আমাদের ফোনে সবসময় থাকে, সেটা করলে হচ্ছে গিয়ে ভালো শরীরচর্চা হয়। এছাড়াও বিশ্রাম করাটা অবশ্যই দরকার একটা ভালো লাইফের জন্য, যেটা বলা হয় ৬ থেকে ৮ ঘন্টা ঘুম অবশ্যই প্রয়োজন।
সো আজকে এই পর্যন্তই, এই চ্যাপ্টারটা হচ্ছে এ পর্যন্তই। কোনো প্রবলেম থাকলে তোমরা অবশ্যই আমাদের এই এসএসসি গ্রুপে আমাদেরকে রিচ করতে পারো। এছাড়াও আমি তো নেক্সট ক্লাসে আমি চেষ্টা করব তোমাদের সকল প্রবলেম, তোমাদের সকল কোয়েশ্চেনের অ্যান্সার দেওয়া। নেক্সট ক্লাস আসা পর্যন্ত ভালো থেকো সবাই, সুস্থ থেকো এবং প্রোকাডেমিক্সের সাথেই থেকো। আসসালামু আলাইকুম।